আজকের প্রথমে হচ্ছে আমরা যেখান থেকে দেখবো এটা মূলত হচ্ছে আমাদের দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ানের হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে ইউরোপ শুড বিহেভ মোর লাইক চায়না ডাজ ইফ ইট ওয়ান্টস টু সার্ভাইভ দিস এজ অফ কেওস। মানে ইউরোপের বর্তমানে কিভাবে অ্যাক্ট করা উচিত, এবং লেখক এখানে বলেছে চীনের উপর অ্যাক্ট করা উচিত এই বিশৃঙ্খলার যুগে। এটা নিয়ে হচ্ছে মূলত আমাদের আজকের প্রথম আমাদের যে ডিসকাশন চলবে এটা। হ্যাঁ, এখানে বিভিন্ন ট্যাকটিক্স নিয়ে আলোচনা করেছে, চলেন আমরা বুঝে আসি। হ্যাঁ, যে হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি, এখানে রাইটার কি বলতে চাইছেন মূলত। হ্যাঁ, এবং আমরা প্রশ্নাগারে মূলত এটা রেখেছি বরাবরের মতোই। সো প্রশ্ন এক, ইরান ইসরায়েল যুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপ কিভাবে ট্রান্স আটলান্টিক জোটে ফাটল ধরিয়েছে? এই প্রেক্ষাপটে ইউরোপের সামরিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার কাঠামোগত চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করুন। হ্যাঁ, ইউরোপ, ইউএসএ দীর্ঘ সময় ধরে একই বলয়ে ছিল। তারা বরাবরের মতোই হচ্ছে বন্ধু ছিল। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখেছি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গড়ে ওঠা ট্রান্স আটলান্টিক জোটের ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, পরামর্শ এবং যৌথ নিরাপত্তা। মূলত এখানে ন্যাটোর কথা বলা হচ্ছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর মাধ্যমে যেটা করেছে ইউএসএ, মানে দীর্ঘদিন ধরে তারা ইউরোপকে বলেছে যে তোমাদের নিরাপত্তার ব্যাপারটা আমরা দেখছি, প্রধান গ্যারান্টর হিসেবে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আমরা রিসেন্টলি ইরান ইসরায়েলের মধ্যে যে ইস্যুটা দেখলাম, এইটা আমাদের কিছু জিনিসপত্র সামনে নিয়ে এসেছে, যে আমি যখন কারো উপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাই এটার কি ইম্প্যাক্ট পড়তে পারে, এটা আমরা দেখেছি। আমরা দেখলাম যে ইরান যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের সঙ্গে উল্লেখযোগ্য কোনো পূর্ব পরামর্শ ছাড়াই সামরিক পদক্ষেপ গ্রহণ করে। তারা ন্যাটোর কথা বলে, তারা বলে যে কোনো কিছু ডিসকাশন ছাড়া না করতে ইউরোপকে, আমেরিকা। বাট আমেরিকা যখন ইরান যুদ্ধের ইস্যুটা শুরু হলো তারা কোনো পরামর্শ করলো না। এবং ইউরোপীয় দেশগুলো তখন বুঝতে পারলো, যখন প্রশ্ন আসে মধ্যপ্রাচ্যের, যখন প্রশ্ন আসে ইউএস এর নিজের স্বার্থের, তখন তারা তাদের মতামতকে বিশেষ একটা গুরুত্ব দেয় না। হ্যাঁ, তো যুক্তরাষ্ট্রের একতরফা আচরণে ইউরোপের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছে যায় যে মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষেত্রে ইউরোপ সবসময় সমান অংশীদার নয়। তাহলে যখন আমি বলছি জোটের কথা, আমি বলছি একে অপরের সঙ্গে ডিসকাশনের কথা, কিন্তু এক পার্টি হচ্ছে আমাকে সবকিছু জানিয়ে করছে, ইউরোপ আমার উপর অনেক ডিপেন্ডেন্ট, আরেক পার্টি ইউএসএ আমাকে জানাচ্ছেই না, ইম্পর্টেন্টই মনে করতেছে না, সেক্ষেত্রে তো ভাই এখানে আর হয় না, একটা আস্থা সংকট ক্রিয়েট হয়ে যায়। আবার আমরা যদি যুদ্ধের প্রভাবটা বিবেচনা করি, আমাদের ইউএসএ এর তো স্বার্থ সব দিকে জড়িত, তারা মধ্যপ্রাচ্য হাতে রাখতে চায়, কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে জ্বালানির ব্যাপক এখানে একটা সোর্স আছে। সো তাদের জন্য মধ্যপ্রাচ্য যদি তারা অস্থিতিশীল রাখতে পারে, মধ্যপ্রাচ্য যদি তাদের হাতে থাকে, তাদের জ্বালানি এনশিওর্ড হবে। আবার জিও পলিটিক্যাল যে হাতের নাগাল, জিও পলিটিক্যাল যে কন্ট্রোলটা, এটাও তারা বরাবরের মতো পাবে। সো ইউএস এর সব দিকে এলাম। আবার যুদ্ধ হলে ইউএসএ কিন্তু অস্ত্র বিক্রি করে, তাহলে আমেরিকা সব দিকেই গেইনার। এখন আমি যদি ইউরোপের কথা চিন্তা করি, টেবিলের অপর সাইডে ইউরোপে কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধের প্রভাব পড়েছে। ওদের জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে, যে আমার রেগুলার যে চেইন সাপ্লাই, আমরা গত নিউজ আর্টিকেল অ্যানালাইসিস এর মধ্যে আমরা বিভিন্ন প্রণালীর কথা বলেছি। আমরা হরমুজ প্রণালী, বাবল বন্ধের প্রণালী, আমরা দেখেছি যে এই যুদ্ধটা এখানকার উপর কি ইম্প্যাক্ট ফেলেছে, এবং এই প্রণালীগুলো যখন ইম্প্যাক্ট পড়েছে, এগুলো এফেক্টেড হয়েছে, তখন কিভাবে আমার সাপ্লাই চেইনে ইস্যু ফেলছে। এখন যখন আমার সরবরাহ শৃঙ্খল বিঘ্ন ঘটছে, আবার অর্থনৈতিক চাপ বাড়ছে, সরাসরি ইউরোপীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যেটা, যে এই যে আমার সংকট, এটা যখন আবার তারা উত্তরণ করতে গেছে, তখন ইউএসএ আবার তাদেরকে অত দাম দেয় নাই, এবং সংকট মোকাবেলার ক্ষেত্রে তাদের স্বাধীন ভূমিকা ছিল সীমিত। তখন গিয়ে ইউরোপ উপলব্ধি করছে যে না, আমরা যে এতদিন ধরে মার্কিন নির্ভরতা আমাদের আছে, এটা দীর্ঘমেয়াদে আমাদের হচ্ছে ভালো না। এটা আমার নিরাপত্তার ক্ষেত্রে বলি বা পররাষ্ট্র নীতিতেই বলি। এবং এই বাস্তবতা যখন তাদের সামনে আসে, তখন তারা চিন্তা করছে যে না, আমাদেরকে তো ভাই নিজের চিন্তা নিজেকে করতে হবে। আমি যদি
চিন্তা করে থাকি যে আমি যখন কোনো এফেক্টের শিকার হবো, যখন আমাকে আক্রমণ করবে, ইউএস আমাকে সেভ করতে আসবে, ইউএস এর অস্ত্র কিনে আমি আগাবো, এটা আমার ভুল ধারণা। এই কারণে ওরা সামরিক নির্ভরশীলতার দিকে আস্তে আস্তে আগানো শুরু করলো। যেমন জার্মানি সহ আমরা দেখলাম কয়েকটা দেশ ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করছে, অস্ত্র উৎপাদন সম্প্রসারণ করছে, সামরিক সক্ষমতা আধুনিকায়ন করছে। তবে এই পথে কিছু বাধাও রয়েছে, যেহেতু তারা একদিন শুরু করে নাই, নতুন করে শুরু করছে, চ্যালেঞ্জটা এখনো থাকবে। যেমন আমার উন্নত যদি সামরিক প্রযুক্তির কথা বলি, বা গোয়েন্দা তথ্য, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক নিরাপত্তা এখনো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। হ্যাঁ, এছাড়া আমার ইউরোপীয় ইউনিয়নের, মানে ইউরোপ তো হচ্ছে অনেক বড় জায়গা, এবং ইউরোপীয় ইউনিয়নের মেম্বারও অনেক। এখন সবার মধ্যে হচ্ছে আমি যদি ইউনিফাইড বা একই রকম নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি বিল্ড করতে চাই, এটাও আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তবে তবে অ্যাটলিস্ট তারা হচ্ছে শুরু করেছে, কারণ এই সংকটটা ইউরোপকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে যে চিরকাল যুক্তরাষ্ট্রের উপর আমার নির্ভর করে থাকা সম্ভব নয়। ভবিষ্যতে প্রকৃত কৌশলগত স্বায়ত্তশাসন অর্জনের জন্য ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা এবং সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। এটা খুবই ভাইটাল। বোঝা যাচ্ছে? ডিসকাশন বোঝা যাচ্ছে? এবার আমার ধর হচ্ছে এই জোন থেকে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, যে উদাহরণ দিয়ে, যে চীনকে আমি যদি তুলনা করি, যে অশৃঙ্খলার যুগ বা বিশৃঙ্খলার যুগ, এইজ অফ আনঅর্ডার, এই তত্ত্বের আলোকে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ইউরোপের আন্তঃনির্ভরশীলতার কৌশল কিভাবে তাদের নিজেদের জন্য একটি কৌশলগত দুর্বলতায় পরিণত হয়েছে, এ ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বাঁচতে ইউরোপের কেন চীনের রাষ্ট্রকেন্দ্রিক বিশ্বায়নের মডেলটি অনুসরণ করা উচিত। তাহলে এই প্রশ্নের মধ্যে কি দিয়েছে ওরা, ইউরোপের যে ডিপেন্ডেন্সি, এটার কিভাবে আমার তাদেরকে দুর্বল করেছে এটা জানতে চেয়েছে, এবং চীনকে কেন ফলো করা প্রয়োজন, ওদের রাষ্ট্রকেন্দ্রিক বিশ্বায়ন মডেলটা কি, এটা কেনই বা অনুসরণ করা প্রয়োজন, এটা জানতে চেয়েছে। তাহলে এটা কি আমরা পড়েছি আগের প্রশ্নেই, যে আমার ইউরোপ হচ্ছে চিন্তা করেছিল যে ওরা একটা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার দিকে আগাবে, যেখানে হচ্ছে বাণিজ্য, অর্থনীতি, অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা সামরিক সংঘাতের বিকল্প হিসেবে কাজ করবে। হ্যাঁ, যে কোনো কনফ্লিক্ট না, বরঞ্চ একে অপরকে সাহায্য করা, এরকম একটা সেন্স তারা করেছিল। এবং এটার ভিত্তিতে হচ্ছে ওরা কি করলো, ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা, মানে নিজেরা তারা ডিপেন্ডেন্ট হয় না ইউরোপ, তারা ব্যবহার করলো কি, তারা ইউএস এর নিরাপত্তার ব্যাপারটা চিন্তা করলো যে ইউএস আমাদের নিরাপত্তা দিবে। আবার রাশিয়ার ক্ষেত্রে চিন্তা করলো হচ্ছে আমার জ্বালানিটা আমি ব্যবহার করতে পারবো। আবার চীনকে তারা হচ্ছে গিয়ে অর্থনীতির জন্য বিবেচনা করছে, হ্যাঁ চীন অনেকগুলো প্রোডাকশন করতেছে, তাহলে আমরা ওকে কাজে লাগাবো। মানে অন্যদের উপর ডিপেন্ডেন্ট সবকিছুই। এখন বর্তমানে যখন তারা আসছে, তখন তাদের যে আগের যে কনসেপ্ট, তাদের যে চিন্তা, এই জিনিসটাই আসলে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কারণ বর্তমান বিশ্বকে অনেকে কি বলছে, এইজ অফ আনঅর্ডার বলছে, বা বিশৃঙ্খলার যুগ বলছে। তাহলে আমরা রিটার্নের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পেতে পারি, আমরা অ্যাডও করতে পারি, প্রশ্ন আসতে পারে যে এইজ অফ আনঅর্ডার কি। তাহলে কেন আনঅর্ডার বলছি, এটা হচ্ছে কি এমন একটা সময় যখন আন্তর্জাতিক নিয়ম কানুন এবং প্রতিষ্ঠানগুলো আগের মতো কার্যকর নয়, এবং রাষ্ট্রগুলো ক্রমশ নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। তাহলে আমরা যদি হচ্ছে এখনকার বিশ্ব দেখতে পাই, জাতিসংঘ থেকে শুরু করে আমার ইন্টারন্যাশনাল, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাতিসংঘের মতো যে জিনিসগুলো ফরমেশন হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু ভাই কার্যকারিতা আর নাই। আমরা দেখলাম যে ইসরায়েলকে এতবার বারণ করা সত্ত্বেও তারা জাতিসংঘের কথা শুনে নাই। এখন দেশগুলো কি করছে, ওরা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এখন আমি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে আমি ইন্টারন্যাশনাল লজ ব্রেক করছি কিনা, এটা আর হেডেক নাই। এখন চিন্তা হচ্ছে আমার উপর থ্রেট আসছে, আমার স্বার্থ, আমি ভাই এটাকে প্রোটেক্ট করব। তো এই বাস্তবতায় যেটা হয়েছে যে সবাই যখন এই থিওরি ফলো করতেছে, ইউরোপ তখন হচ্ছে গিয়ে কোণঠাসা হয়ে গেছে, কারণ তারা এতদিন নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার করে নাই, তারা আন্তনির্ভরশীল ছিল। তাদের কনসেপ্টটি ছিল হচ্ছে গিয়ে যে তুমি দিবে কিছু, আমি দিব কিছু, একসাথে মিলিতভাবে হচ্ছে আমাদের একটা লাভ আমরা উঠাই নিব। তো ইউক্রেন যুদ্ধ ইউরোপকে দেখিয়ে দিয়েছে যে রাশিয়ার উপর অতিরিক্ত জ্বালানি নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে। তাহলে যখন রাশিয়া সাপ্লাইয়ে ইম্প্যাক্ট পড়লো, তাদের উপর অবরোধ আসলো,
এবং ইউক্রেন যুদ্ধের কারণে যেহেতু রাশিয়া থেকে হচ্ছে ইউরোপ জ্বালানি সাপ্লাই পায়, তখন তারা সঠিকভাবে সাপ্লাই পেল না এবং তারা বিভিন্ন দিকে বিপাকে পড়লো। একইভাবে হচ্ছে চীনের দিকে তারা ডিপেন্ড করছে হচ্ছে প্রযুক্তি, ব্যাটারি, সৌরশক্তি, ড্রোন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে। ইউরোপকে নতুন ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলেছে। ফলে ইউরোপ বুঝতে পারছে যে আমার বিশ্বায়ন পারস্পরিক সবসময় লাভের ক্ষেত্র নয়, অনেক সময় একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের অস্ত্রেও পরিণত হতে পারে। মানে আমি গ্লোবালাইজেশনের ফলে যখন চিন্তা করছি যে না, আমার বন্ধু রাষ্ট্র থেকে আমি এটা নিব, যে ধরো আমি ধান বেশি উৎপাদন করতেছি, আমার বন্ধু গম বেশি উৎপাদন করতেছে, আমি আমার অতিরিক্ত ধানটা আমার বন্ধুকে দিব, বন্ধু থেকে আমি অতিরিক্ত গমটা নিব, আমরা পারস্পরিক একটা মিউচুয়াল রিলেশনের মাধ্যমে আমরা গ্রো করব একসাথে। কিন্তু এটা বুঝতে হবে যে অনেক সময় এই জিনিসটা বুমেরাং হিসেবেও কাজ করে। ধরো এমন কোন সিচুয়েশন দেখা দিলে হয়তো আমি ও বছর ধান উৎপাদন বেশি করতে পারি নাই, বন্ধু ঠিকই গম উৎপাদন করছে, এমন বন্ধুই আমাকে দেখা যাচ্ছে কি বিট্রে করে বসে আছে, সে আমাকে অতিরিক্ত গম দিচ্ছে না। তাহলে এইটা সবসময় যে আমার গ্লোবালাইজেশন, আমরা যে বলি যে এটা আমার পুরো ওয়ার্ল্ডকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম নাও হইতে পারে। এটা অনেক সময় আমার ফিনান্সিয়াল এবং হচ্ছে পলিটিক্যাল উইপনাইজও করা যায়। তো এক্ষেত্রে রাইটার বলছে যে এক্ষেত্রে চীনের মডেলটা হচ্ছে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। তাহলে চীন কি মডেল ফলো করতেছে? চীন যেটা করে যে তারা গ্লোবালাইজেশনের সুবিধা নেয়, কিন্তু এটার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না। তারা কখনোই গুরুত্বপূর্ণ শিল্প, প্রযুক্তি, সরবরাহ শৃঙ্খল কিংবা কৌশলগত খাতের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয়নি। বরঞ্চ তারা লং টার্মের কথা চিন্তা করছে। তারা খাদ্য, জ্বালানি, প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও তারা কিন্তু সার্ভাইভ করে গেছে। তাহলে এই বাস্তবতায় ইউরোপের এখন টার্গেট কি হবে? আমি চীনকে ফলো করি, ওদের কৌশলগত যে প্ল্যানিংটা এটা আমরা নিই, স্ট্র্যাটেজিক অটোনমিটা আমরা নিই, আমাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প, জ্বালানি সব দিকে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাঁচামালের মজুদ, আমার যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমি ধরো একটা জিনিস আমার প্রোডাকশনের ক্যাপাসিটি আছে, যেমন বাংলাদেশে আমরা প্রডিউস করি, গার্মেন্টস সেক্টরে আমরা খুবই শক্ত। কিন্তু আমি যদি গার্মেন্টস সেক্টরের কাঁচামালের কথা চিন্তা করি, তুলা, সুতা, এগুলোর কথা, এগুলো কিন্তু আমার বাইরে থেকে তোমার ধরো নিয়ে আসতে হয়। তাহলে আমার নিজেরই যদি আমি মজুতটা বিল্ড করতে পারি এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, আমরা আমরা স্ট্রং হব না? তেমনি ইউরোপের ক্ষেত্রেও সেম, তারা গুরুত্বপূর্ণ কাঁচামালের মজুদ হতে পারে, লোকাল স্থানীয় শিল্পে বিনিয়োগ, বহির্নির্ভরতা হচ্ছে কমানো, এগুলোর মাধ্যমে তারা তাদেরকে প্রস্তুত হইতে হবে। তাহলে বর্তমান অস্থির বিশ্বে কেবল মুক্ত বাজার এবং আন্তর্জাতিক নির্ভরশীলতার উপর টিকে থাকা সম্ভব না। ওদেরকে কি করতে হবে? চীনের রাষ্ট্রকেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমন আমি রাষ্ট্র আমার ভাইটাল, এটাকে সার্ভাইভ করানোর জন্য আমার যেটা দরকার সেটা আমাকে করতে হবে, তখন গিয়েই তারা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে নিজেদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে পারবে। তাহলে ইউরোপ যেহেতু এখন ফেস করছে ব্যাপারটা, ওরা বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে এই ধরনের ট্যাকটিক্স গুলো অবলম্বন করতে গিয়ে। বাট আমরা যদি বৃহৎ পরিসরে চিন্তা করি, যে কোনো দেশেরই আসলে কিন্তু এই জিনিসটা দরকার, আমরা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। যেমন হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমরা দেখি যে আমাদের গভর্নমেন্ট গুলো কখনো অতিরিক্ত ইউএসএ নির্ভর, কখনো অতিরিক্ত চীন নির্ভর, কখনো অতিরিক্ত ভারত নির্ভর। কিন্তু যেটা আমি যখন কারোর উপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন কিন্তু ওরা আমাদের থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। আমরা উইপনাইজেশন দেখেছি যে আমাদেরকে চাপে ফেলার চেষ্টা করবে। সো যে কোনো দেশের কি হওয়া উচিত? একটা বার্গেনিং রিলেশনে যাওয়া উচিত। আমার একটা বার্গেনিং গ্রাউন্ড থাকবে, আমার এমন একটা পজিশন লাগবে। তখন কখন আমি বার্গেনিং গ্রাউন্ড এনশিওর করতে পারবো? যখন আমার নিজেরও কিছু থাকবে, যখন আমার নিজের একটা বেস থাকবে, তখন গিয়ে আমি বার্গেন করতে পারবো। না হলে বড় দেশগুলো বলবে আমাকে যে তুমি তো সবগুলোই হচ্ছে গিয়ে আমাদের উপর ডিপেন্ডেন্ট, তুমি আবার কিসের কথা বলো? তোমাকে আমি যেটা দিচ্ছি এটাই নাও, যে রেটে দিচ্ছি এটাই নাও, তুমি আমার থেকে বেশি দামে কিনবা, আমি তোমার থেকে কম দামে নিব। ব্যাপারটা হয়ে যাবে তখন এইটা। তাহলে আমার যখন আমি রিলেশনের কথা চিন্তা করব, তখন নিজের গ্রাউন্ডটার কথা চিন্তা করতে হবে আমাকে, হ্যাঁ। এবং এইটা মাথায় রাখতে হবে যে আমরা যাকেই বন্ধু মনে করছি, আমরা অনেকে মনে করি যে আমাদের চীন আমাদের ঢেলে দিবে, আমাদের ইন্ডিয়া আমাদের ঢেলে দিবে, ইউএসএ আমাদের ঢেলে দিবে, পাকিস্তান আমাদের ঢেলে দিবে। নেভার এভার।
কেউ আমাদের ঢেলে দিবে না, সবাই যে যার ইকুয়েশনে ব্যস্ত। হয়তোবা কখনো ভালো সাজে তাদের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, তারা যে আমাদের উপর আহ মানে ডিপেন্ডেন্ট, এটা তারা মাঝে মাঝে ফেক একটা আমাদের আইডিয়া দেয়, কারণ তাদের লোভ এটার উপর। এবং বর্তমানে স্পেক্ট এটা খারাপও বলা যাবে না, কারণ পুরো ওয়ার্ল্ডই হচ্ছে গিয়ে তারা এই প্লে করতেছে, সবাই নিজেদের স্বার্থটা দেখছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ইউরোপের কি কন্ডিশন এবং তাদের কাদের ফলো করা উচিত, এটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝা গেছে। সাউন্ড কি আসছে না? হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং আসছে? ক্লিয়ার? ফাইন। এটা বুঝা গেছে, ডান, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট আমাদের আলোচনায় যাই, আমাদের নেক্সট আর্টিকেল। আচ্ছা, এই যে আমরা আলোচনা করলাম এটা কিন্তু মূলত শুধুমাত্র দা গার্ডিয়ান না, ইউরোপ উইদাউট আমেরিকা এটাও হচ্ছে গিয়ে তোমার একটা নিউজ আর্টিকেল, এগুলো আমি শেয়ার করে দিব, এখান থেকে পড়বা। হ্যাঁ, তাহলে আরো ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, এবার আমরা যাই হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে টপিকে, সেটা হচ্ছে আমাদের নর্থ কোরিয়া, অকাস, স্কোয়াড। হ্যাঁ, এগুলোর রিলেশনাল একটা ব্যাপারে, এগুলো কিছু জোট, এবং এই জোটগুলো হচ্ছে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে আমাদের ইন্দো প্যাসিফিক এই রিজিয়নটার মধ্যে। হ্যাঁ, তো এটা ডিপ্লোম্যাটের হচ্ছে কিছু পিডিএফ আছে, এইটা আমরা দেখবো। হ্যাঁ, এই যে অকাস অ্যান্ড নর্থ কোরিয়া ইন দা ইন্দো প্যাসিফিক 5 ইয়ার্স অন। হ্যাঁ, যে অকাস এবং নর্থ কোরিয়া এগুলোকে কিভাবে উত্তর কোরিয়া দেখছে অকাসকে। হ্যাঁ, ওদের কি থট এটার অ্যাগেনস্টে, চলেন আমরা একটু দেখে আসি। তাহলে অকাস থেকে আমাদের প্রশ্ন যেটা হতে পারে বা এই আর্টিকেল থেকে, উত্তর কোরিয়ার গ্র্যান্ড স্ট্র্যাটেজির বিবর্তনের প্রেক্ষাপটে অকাশ চুক্তিটি কি নিছক একটি সমরাস্ত্র ক্রয় চুক্তি, নাকি এটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অপ্রতিসম নিরাপত্তা ফাঁদ তৈরি করেছে? উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক এবং নৌনীতি পর্যালোচনার আলোকে বিশ্লেষণ করুন। তাহলে এখানে আমার কি কি জানতে চেয়েছে, এখানে আমার উত্তর কোরিয়া, কিং জং উনের কোরিয়া, তারা একটা স্ট্র্যাটেজি মেনটেন করেছে, গ্র্যান্ড স্ট্র্যাটেজি। এটাতে তারা কিছু চেঞ্জেস আনছে, এটার ব্যাপারে জানতে চাইছে। এটার এগেনস্টে তারা অকাশকে বসাতে চাইছে। তারা বলছে যে অকাশ কি একটা জাস্ট চুক্তি, নাকি এটা কেন কোনো একটা বড় একটা প্ল্যানিং, এবং অকাশের ফলে এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কি কোনো ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে কিনা, এবং এই থটটা তারা কিসের এগেনস্টে বিশ্লেষণ করতে বলছে? উত্তর কোরিয়ার, উত্তর কোরিয়ার যে সাম্প্রতিক ওদের কিছু পারমাণবিক এবং নৌনীতি তারা গ্রহণ করছে, এটার এগেনস্টে বিশ্লেষণ করতে বলছে। হ্যাঁ, তাহলে প্রথমে আসি, হোয়াট ইজ অকাস। অকাস হচ্ছে 2021 সালে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটা চুক্তি। দেখো এখানে এ দিয়ে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, এটা মিলে হচ্ছে আমার অকাস। এই চুক্তিটাকে নর্মালি দেখে যেটা সবাই, যে অস্ট্রেলিয়া সাবমেরিন ইন্ট্রোডিউস করতে চায় ওদের দেশে, পারমাণবিক শক্তিচালিত, এটার জন্য ওদেরকে ইউএস ইউকে হেল্প করতেছে। এটা জেনারেল দৃষ্টিভঙ্গি থেকে এইটা দেখে যে এটা একটা সামরিক চুক্তি, ওদেরকে আমরা হেল্প করছি। কিন্তু উত্তর কোরিয়া যেটা বলছে যে এটা শুধু সামরিক চুক্তি নয়, বরং এটা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কারণে পিয়ংইয়ং এটাকে নিজেদের হুমকি বলে, নিরাপত্তার জন্য বড় হুমকি বলে তারা বিবেচনা করছে। তাদের সেইংস হচ্ছে যে আমার অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটা ডেভেলপ করবে, এবং এইটা উত্তর কোরিয়ার উপর নজরদারির কাজে ব্যবহৃত হবে, তারা গোয়েন্দাগিরি করবে এই সাবমেরিন দিয়ে, এবং এটা আমাদের জন্য থ্রেট। ওরা তো হচ্ছে আমাদের সবকিছু তখন ট্র্যাক করবে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে পিয়ংইয়ং বা উত্তর কোরিয়ার হচ্ছে কনসার্ন। এখন আমরা সিকিউরিটি ডিলেমার কথা আগের আলোচনায় আমার আসছিল এই টার্মটা, এবং জেনে থাকবেন আপনারা তোমরা যে এই সিকিউরিটি ডিলেমা এটা কিন্তু আমাদের রিটেনে আসে প্রশ্নটা, কনসেপচুয়াল পার্টে, যে হোয়াট ইজ সিকিউরিটি ডিলেমা। তো সিকিউরিটি ডিলেমাটা কি? যে এক দেশের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ যখন অন্য দেশের অনিরাপত্তার অনুভূতি তৈরি করতে পারে। আমি আগেও এটা আলোচনা করেছি যে আমার যখন একটা দেশ, ধরো আমার পার্শ্ববর্তী দেশ, ধরো আমি বাংলাদেশ মনে করো, আমি হঠাৎ করে কি করলাম, আমি আমার
বাজেটের মধ্যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াইলাম। এখন আমার পার্শ্ববর্তী দেশগুলো মনে করতেছে, আমার ইন্ডিয়া, আমার মায়ানমার, এরা মনে করতেছে কি যে কিরে বাংলাদেশ হঠাৎ করে ওদের বাজেট বাড়াইছে কেন? হ্যাঁ, ওরা কেন হচ্ছে গিয়ে সামরিক এত অস্ত্র শস্ত্র কিনতেছে? নিশ্চয়ই তাদের কোনো প্ল্যানিং আছে, যে তারা কোনো সুদূর প্রসারী প্ল্যান করতেছে যে বা আমাদের উপর অ্যাটাক ট্যাটাক বা এরকম কোনো কিছু একটা। নাহলে তারা এত বাজেট কেন দিবে? তখন হচ্ছে গিয়ে অন্য দেশ চিন্তা করবে যে না, তাহলে তো আমাকেও ক্যাপেবল হইতে হবে। তাহলে একটা দেশে যখন নিরাপত্তা বৃদ্ধি করে, অন্য দেশ তার নিরাপত্তাহীনতার ভয় থেকে নিজেকেও ক্যাপেবল করে। এখন এই সিচুয়েশনের মধ্যে দেখা যায় কি, একটা সিকিউরিটি ডিলেমা তৈরি হয়, আস্থার সংকট তৈরি হয়ে যায়। অকাশ চুক্তির ক্ষেত্রেও আমরা সেই বিষয়টা দেখছি। তাহলে অস্ট্রেলিয়া যখন আগাচ্ছে, উত্তর কোরিয়া মনে করছে যে না, এটার পিছনে আছে যুক্তরাষ্ট্র, ওরা ওদের মিত্রদের নিয়ে একটা বৃহৎ সামরিক বলয় তৈরি করছে, যেটা শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে পারে। হ্যাঁ, এবং উত্তর কোরিয়ার সরকারি বক্তব্যে এই বলয়কে অনেক সময় একটি সম্ভাব্য এশিয়ান ন্যাটো হিসেবে তুলে ধরা হয়। এবং তারা মনে করছে এই যে অকাশটা, অথবা ইউএসএ যে আমাদের এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় বা এই জোনটাতে তারা যে জোটগুলো করতেছে, এটা এশিয়ান ন্যাটো, এশিয়ার জন্য ন্যাটো। আমরা যেমন ন্যাটো দেখতে দেখে আসলাম গত আলোচনায়, যে আমাদের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা ট্রান্স আটলান্টিক জোট ইউরোপের সঙ্গে। উত্তর কোরিয়া বলছে যে এশিয়ার মধ্যে এরকম একটা ন্যাটোর জন্য এই ওরা, আমরা কোয়াড বলি, অকাস বলি, এই ধরনের জোটগুলো তারা ফর্ম করছে। এখন একটা কান্ট্রি যখন এই ধরনের কনসার্ন শেয়ার করে, নিশ্চয়ই তারা তাদের স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ আনে এই কনসার্ন গুলো অ্যাড্রেস করার জন্য। এখানেও সেম হয়েছে যে না, উত্তর কোরিয়াও তাদের নীতিগত কিছু চেঞ্জ আনছে। কি চেঞ্জ? তারা হচ্ছে গিয়ে পারমাণবিক অস্ত্রকে সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করেছে। মানে তাদের ন্যাশনাল, তাদের যে প্ল্যান, তাদের সংবিধান, এখানে তারা অস্ত্রকে নিয়ে আসছে এবং ঘোষণা দিছে যে কখনোই তারা পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করবে না। এবং একই সাথে তাদের যে একটা চিন্তা ছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, এটাও তারা কার্যত পরিত্যাগ করেছে। পুনঃ একত্রীকরণের দীর্ঘদিনের নীতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে, মানে এক্সট্রিম পজিশনে তারা চলে যাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়ার নৌকৌশল, এখানেও তারা চেঞ্জেস নিয়ে আসছে। আগে যেটা ছিল যে দেশটা মূলত স্থল ভিত্তিক, তোমার সবকিছুর উপর ডিপেন্ড করতো, তারা জলপথের উপর হয়তো অত গুরুত্ব দেয় নাই, নৌকৌশলের উপর গুরুত্ব দেয় নাই। কিন্তু তারা অকাশ এগুলোর কারণে যখন দেখতেছে যে না, অস্ট্রেলিয়া তো সাবমেরিন ডেভেলপ করছে, দ্যাট মিনস তারা টার্গেট করতেছে নৌপথকে, তাহলে আমাদের নৌপথও দরকার, সমুদ্রভিত্তিক প্রতিরোধ সক্ষমতাও দরকার। এই চিন্তা থেকে উত্তর কোরিয়া কি করলো, হিরো কিম কোন উক সাবমেরিন উন্মোচন করেছে এবং আরো বড় সাবমেরিনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে অস্ট্রেলিয়ার যে ভবিষ্যতে তারা ক্যাপাবিলিটি গ্রো করবে, এটার কারণেই উত্তর কোরিয়া কি করছে, নিজেদের নৌবাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছে। এখন যেটা ঝামেলা, যেটা সিকিউরিটি ডিলেমার ইফেক্ট, সেটা কি, যে অস্ট্রেলিয়া উত্তর কোরিয়া দুটোই যখন একই অঞ্চলে সক্রিয় হবে সাবমেরিন গুলা, এটা পারস্পরিক ভুল বুঝাবুঝি ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা দেখছি কি যে অকাশকে আমরা যেখানে প্রতিরক্ষা চুক্তি বলছি, আমরা একদম সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে বলছি, এটা অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সামরিক চুক্তি, অস্ট্রেলিয়াকে সাবমেরিন বিল্ড করে দেওয়া হবে। কিন্তু নর্মাল একটা প্রতিরক্ষা চুক্তি কিন্তু উল্টো আমার সিকিউরিটি ডিলেমা ক্রিয়েট করার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে বরঞ্চ অস্ত্র প্রতিযোগিতা এবং উত্তেজনা বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। তাহলে আমার অকাশকে আমরা শুধুমাত্র সামরিক প্রযুক্তি হস্তান্তর, আমি সাবমেরিন তৈরি করলাম দিয়ে দিলাম, এটার হিসেবে দেখার কোনো সুযোগ নাই। শুধু সিম্পলি এটা উত্তর কোরিয়াকে আরো বেশি পারমাণবিক এবং নৌসামরিক সক্ষমতা অর্জনের দিকে ঠেলে দিচ্ছে, যেটা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থ্রেট আরো বাড়াবে। কারণ উত্তর কোরিয়া যখন ঠান্ডা হওয়ার কথা চিন্তা করছিল, তারা আরো গরম হয়ে গেছে। হ্যাঁ, তারা তাদের বন্ধুত্বপূর্ণ যে প্ল্যানিং আছে এগুলো থেকে তারা সরাই ফেলছে নিজেদেরকে, এবং পারমাণবিক পরমাণু অস্ত্রকে তারা ডিরেক্ট সংবিধানে ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটু আগাই আরো দুইটা থিওরির মাধ্যমে। ভূ রাজনৈতিক
মোজাইক তত্ত্ব এবং মিনিল্যাটারিজমের মাধ্যমে বা উত্থানের আলোকে উত্তর কোরিয়ার নতুন কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিভাবে যুক্তরাষ্ট্রের এশীয় প্রশান্ত মহাসাগরীয় নীতিকে চ্যালেঞ্জ করছে। তাহলে দুইটা থিওরির কথা বলছে, মোজাইক থিওরি এবং মিনি ল্যাটারালিজম। তার সঙ্গে কাকে তুলনা করতে বলছে? উত্তর কোরিয়া যে নতুন স্ট্র্যাটেজিক চেঞ্জটা আনছে এটার সাথে ইউএস এর যে ওদের নীতি কিভাবে চ্যালেঞ্জ করছে। তাহলে প্রথমে হচ্ছে মোজাইক থিওরিটা কি। মোজাইক থিওরিটা হচ্ছে যে আমার বিশ্বের যে কোনো প্রান্তে যখন কোনো ইনসিডেন্ট ঘটে, এই ইনসিডেন্টটা কিন্তু ধরো ইন্ডিপেন্ডেন্ট না, মানে এটা ঘটার জন্য ঘটছে ব্যাপারটা এরকম না, এটার সঙ্গে হচ্ছে বড় একটা ইভেন্টের লিঙ্ক থাকে। হয়তো আমরা ওই সময় এটা বুঝতে পারতেছি না, বাট এটা কোনো কিছুর সিকোয়েন্স হয়ে আসছে, অথবা এটার হাত ধরে ব্যাকএন্ডে কিছু ঘটবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মোজাইক থিওরি, যে বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ঘটনা এককভাবে ঘটে না, বরং প্রতিটি ঘটনা একটা বৃহত্তর ভূ রাজনৈতিক চিত্রের অংশ হিসেবে কাজ করে। এই ধারণাকে বলা হচ্ছে মোজাইক থিওরি। আমরা মোজাইকের যে ঘরগুলো দেখি আমরা, মানে দেখতে একই রকম না। ধরো আমি যদি একটা বৃত্তকে কাউন্ট করি, এইটা হইতে পারে কি যে পুরো আমার যে মোজাইক করা ওইটার একটা পার্ট। হ্যাঁ, তাহলে আমার মোজাইক থিওরি বলছে যে জিও পলিটিক্সে যে কোনো ইনসিডেন্ট যখন ঘটে এটা পার্ট অফ এ বিগার গেইম। হ্যাঁ, এবং উত্তর কোরিয়ায়ও সেম, ওরা বিভিন্ন আঞ্চলিক জোট বা অংশীদারিত্ব ইউএস এর এই রিজিয়নে একই দৃষ্টিকোণ থেকে দেখছে। কারণ আমরা দেখেছি অকাশ ছাড়াও কিন্তু এখানে কোয়াড গঠিত হয়েছে। কোয়াড এটা আবার চারটা দেশের, ইউএসএ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপানের। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, এরা ত্রিপক্ষীয় সহযোগিতার কিছু জোট খুলেছে। হ্যাঁ, এখন এই ধরনের যে ছোট ছোট জোট, এটাকে আবার ডাকা হয় মিনি ল্যাটারালিজম, যেখানে বড় বহুপাক্ষিক প্রতিষ্ঠানের পরিবর্তে স্বল্প সংখ্যক রাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা গড়ে তোলা হয়। মানে আমি বড় কিছু গঠন করলাম না, আমি ন্যাটোর মতো অনেক মেম্বার, ইউরোপীয় ইউনিয়নের মতো অনেক মেম্বার করলাম না, আমি ছোট ছোট দেশ, কয়েকটা দেশ মিলে জোট গঠন করলাম। এটাকে বলা হয় মিনি ল্যাটারালিজম। হ্যাঁ, একাধিক ছোট কিন্তু কার্যকরী জোট। তো উত্তর কোরিয়া এই জিনিসগুলোকেও থ্রেট মনে করছে, আলাদা ঘটনা হিসেবে দেখছে না। তারা চিন্তা করছে এগুলো একসঙ্গে মিলে নতুন নিরাপত্তা বলয় তৈরি করছে। পিয়ংইয়ং এর ভাষায় এটা হচ্ছে মাল্টি লেয়ার্ড রিং অফ নিউক্লিয়ার এনসার্কেলমেন্ট বা বহুমাত্রিক সামরিক ঘেরাও নীতি। ওরা এই প্ল্যানের মাধ্যমে আমরা যারা উত্তর কোরিয়ার মতো যারা ইউএস এর এগেনস্টে রোল প্লে করে বা নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে বিল্ড করতে চায়, তাদেরকে থ্রেট করার জন্য মূলত এই ধরনের বলয়গুলো গড়ে উঠতেছে। উত্তর কোরিয়ার থট। তাহলে এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া তারা তো তাদের নীতিগত কিছু চেঞ্জ করছে বটেই, এটা ছাড়াও তারা রাশিয়ার সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করছে রিসেন্টলি, যার নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, এখানে পারস্পরিক প্রতিরক্ষা ধারা আছে। মানে আমি যদি আক্রান্ত হই তুমি আমাকে সেভ করবা, তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সেভ করবো, অ্যাটলিস্ট একে অপরকে ব্যাকআপ দিব, সামরিক সহযোগিতা করব। তাহলে এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ সামরিক সহযোগিতা দিতে বাধ্য থাকবে। তাহলে এইটা নর্মাল একটা রিলেশনের চেয়ে এটা অনেক বেশি শক্তিশালী একটা জোটের বৈশিষ্ট্য বহন করে, সামরিক জোট। মানে তুমি আমি মিলে একজোট হয়ে গেছে। এখন রাশিয়ার সঙ্গে এই সম্পর্কটা আবার উত্তর কোরিয়ার জন্য ভালো। এমনিতেই তো তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউএস এর রিলেশন নাই, বৈ রিলেশন। তাহলে বন্ধুর বন্ধু শত্রু, মানে শত্রুর শত্রু হচ্ছে বন্ধু, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আবার ইউক্রেন যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া কিন্তু সৈন্য পাঠাইছে ওরা। এখন সৈন্য পাঠানো এটা যে শুধু বন্ধুকে সাপোর্ট করছে ব্যাপারটা এরকম না, ওরা নিজেরাও কিন্তু আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। কারণ উত্তর কোরিয়া তো এখনো সরাসরি যুদ্ধে জড়ায় নাই, ওদের বিশাল সৈন্যবাহিনী আছে। এখন রিয়েল যুদ্ধের ফিল্ডটা তারা নিচে হচ্ছে গিয়ে এদেরকে পাঠানোর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে। আবার একই সঙ্গে রাশিয়ারও তো তোমার প্রযুক্তিগত দিক থেকে তারা অনেক এগিয়ে, সাবমেরিন এবং প্রতিরক্ষা প্রযুক্তি এগুলো তারা পাবে, এরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছে। এবং উত্তর কোরিয়ার যে নতুন পারমাণবিক সাবমেরিন ডেভেলপ হচ্ছে, অনেকেই মনে করছেন এটার পিছনে
রাশিয়া প্রযুক্তিগত ভূমিকা রেখেছে। তাহলে এদিকে রাশিয়া তাদেরকে সাপোর্ট করছে, আবার অন্য যে জোটগুলো আছে ওদেরকে উত্তর কোরিয়া এখন থ্রেট মনে করছে, এটার আলোকে তারা স্ট্র্যাটেজিও চেঞ্জ করছে। আবার অস্ট্রেলিয়াকে তারা আগে যে চিন্তা করতো যে না, অস্ট্রেলিয়া হয়তো অত লিথাল না, হয়তো তারা ইউএস এর বন্ধু বাট অত ঘনিষ্ঠ বন্ধু না, এই যে অস্ট্রেলিয়াকে তারা একটা সেফ দৃষ্টিতে দেখতো, এই দৃষ্টিটা তাদের কাছে আবার চেঞ্জ হয়ে গেছে। তারা এখন চিন্তা করছে যে না, অস্ট্রেলিয়াও আমার আঞ্চলিক নিরাপত্তা প্রতিদ্বন্দ্বী। তাহলে অস্ট্রেলিয়াও কিন্তু এখন উত্তর কোরিয়ার কাউন্টে চলে আসছে, এবং উত্তর কোরিয়া কিন্তু অস্ট্রেলিয়া এখন আগের চোখে, নিরীহ চোখে দেখছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমার এই যে মোজাইক থিওরির মতে, অথবা আমার মিলিটারিয়াল যে জোটগুলো আছে, যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে নিরাপত্তা কাঠামো তৈরি করছে, এর প্রতিক্রিয়ায় আমরা দেখতে পেলাম যে উত্তর কোরিয়া, রাশিয়া এরাও কিন্তু নিজেদের মধ্যে একটা রিলেশন মেনটেন করে অংশীদারিত্ব তুলে ফেলছে। ফলে অঞ্চলটিতে আমরা, এই জোনটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের প্রতিযোগিতামূলক জোট রাজনীতি, এই দেশের সঙ্গে ওই দেশ, ওই দেশের সঙ্গে এই দেশ, একটা কনফ্লিক্ট, বন্ধুত্ব, এগুলো ক্রিয়েট হচ্ছে। এখন ক্রিয়েট হওয়ার ফলে যেটা হয়, মেরুকরণ হয়ে যাবে হয়তো এক সময়। মানে এরা একদম একজোট, এরা এদেরকে দেখতে পারবে না, এরা এদেরকে দেখতে পারবে না, তখন আমাদের মেরুকরণের সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল থট, যে কিভাবে আমার একটা আপাত দৃষ্টিতে সাধারণ একটা চুক্তি কিভাবে একটা দেশকে সিকিউরিটি ডিলেমার মধ্যে ফেলতে পারে, এবং কিভাবে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জেস হয়, এবং সিকিউরিটি ডিলেমার দরুন কিভাবে তারা অন্য দেশের সঙ্গে চুক্তি করে পুরো অঞ্চলের যে পলিটিক্স, জিও পলিটিক্স, এটা আরো আমার ইনক্রিজড হয়ে যায়, আরো ইন্টেন্স হয়ে যায়, আমরা এটা বুঝতে পারলাম। ক্লিয়ার? কঠিন লাগলে কিন্তু বলবেন। ক্লিয়ার? নাকি সবাই ঘুমাই গেছি? যে ভাই আপনি বলে যাচ্ছেন চুপচাপ আমরা ঘুম, মানে আমি যতটা ইজি করে করা যায় এটা বলছি আর কি। হ্যাঁ, কারণ এখানে আমাদের এই যে আর্টিকেল গুলো আমরা পিটু এর সাথে আমরা একসাথেই হচ্ছে আমরা আসলে সিলেক্ট করি, পিটুতেও আমরা এই আর্টিকেল গুলো প্রোভাইড করি। বাট এই যে রাইটিং গুলো আপনাদের পড়াই, এটা আমি আবার নিজেদের আলাদা করে হচ্ছে মানে রেডি করি। হ্যাঁ, বোঝার জন্য। হ্যাঁ, টার্ম গুলো নতুন, দেবাশিস, এখানে টার্ম গুলো নতুন, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট। এইটা ক্লিয়ার কিনা, আমি কোনটাকে মোজাইক থিওরি বলছি, যে আমার বড় একটা প্ল্যানের পার্ট, যে কোনো একটা ইভেন্ট, এটাকে আমি মোজাইক থিওরি বলছি, অথবা আমি মিনিল্যাটারালিজম বলছি হচ্ছে আমার বড় একটা জোটের পরিবর্তে ছোট ছোট বিভিন্ন দেশ মিলে জোট গঠন করা। এই জিনিসগুলো বোঝাটা দরকার, বুঝতে হলে এখান থেকে আসবে। অথবা যখন তোমরা গ্লোবাল পার্সপেক্টিভে ইন্টারন্যাশনালে লিখতে যাবে, তখন লিঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে অনেক হেল্প করবে, এটা জরুরি। এটা মনে থাকার দরকার নাই সুমি, তোমাদের ইজি করে পড়ানোর একটাই মানে, যে আমার ক্লিয়ার থাকা, কনসেপ্টটা ক্লিয়ার থাকা। রিয়েলমি কোন জায়গায় ক্লিয়ার না এটা আমাকে বলো, তাহলে আমি বুঝাই দিব। হ্যাঁ, সিকিউরিটি ডিলেমা মানে হচ্ছে যে ভাই আমি নিরাপত্তাজনিত সংকটে ভুগছি, আমার নিকটবর্তী দেশ অথবা আমার শত্রু দেশ, ওরা যদি নিজেদেরকে ক্যাপেবল করে, তখন আমার কাছে মনে হয় যে ওরা সক্ষমতা বাড়াচ্ছে, মানে হচ্ছে ভাই হয়তো আমার দিকে কোনো অ্যাটাক আসবে, তখন আমি আরো নিজেদের ক্যাপাসিটি ডেভেলপ করার দিকে মনোযোগী হয়, এবং শত্রুতা আরো বেড়ে যায় সিকিউরিটি ডিলেমার কারণে। মিনিল্যাটারিজম মানে হচ্ছে গিয়ে যে আমার, ধরো একটা অঞ্চলে আমরা, ধরো মনে করো একটা গ্রামের কথা চিন্তা করো, গ্রামে 10,000 মানুষ বসবাস করে। এখন 10,000-এর মধ্যে হয়তো ধরো 3,000 একটা পাড়ায় বসবাস করে, 4,000 মানুষ আরেকটা পাড়ায় বসবাস করে, আরেক 3,000 মানুষ আরেকটা পাড়ায় বসবাস করে। এখন আমি এই 3 পাড়া বা 10,000 মানুষ মিলে একটা জোট গঠন করতে পারি, যে আমরা একটা সমিতি একত্র হয়ে
যে অন্য কোনো গ্রাম যদি আমাদের সাথে কথা বলতে আসে আমরা এক হয়ে দাঁড়াবো। আবার আমরা আরেকটা কি করতে পারি, আমরা 4,000 ওই পাড়া মিলে একটা জোট হইতে পারি, তিন 3,000 ওরা মিলে একটা জোট হইতে পারি, বাকি 3,000 মিলে আরেকটা জোট হইতে পারি। হ্যাঁ, মিনিল্যাটারিজমের ক্ষেত্রে যেটা বলতেছে যে আমরা এখন বড় জোটের ক্ষেত্রে না গিয়ে ছোট ছোট জোট গঠন করছি। অর্থাৎ ধরো আমি 40টা দেশ একসাথে না এসে হয়তো 2টা দেশ মিলে, হয়তো 3টা দেশ মিলে, হয়তো 4টা দেশ মিলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জোট গঠন করছি, যাতে একে অপরকে পারস্পরিকভাবে সহযোগিতা করতে পারে। কারণ তুমি যখন বড় জোট করবে এক সময়, 40টা দেশেরই স্বার্থ রক্ষা করা কিন্তু টাফ অনেক সময়। এর চেয়ে যখন আমি 2-3টা দেশের মধ্যে জোট গঠন করি, একে অপরকে কিন্তু ব্যাকআপ দেয়। হ্যাঁ, এই কারণে এখন ছোট ছোট জোটের দিকে অনেকে ঝুঁকে। এটাকে বলা হয় মিনি ল্যাটারালিজম। বোঝা গেছে? আর মোজাইক থিওরি হচ্ছে কি, মোজাইক থিওরি হচ্ছে আমার একটা মোজাইকের তোমরা একটা ফ্লোর চিন্তা করো। এখন তোমার আলাদা করে তুমি কোনো উপর থেকে যদি তুমি দেখো, আলাদা একটা পয়েন্ট কিন্তু আইডেন্টিফাই করাটা টাফ। মনে হয় কি যে না, এটা পুরোটারই তো একটা পার্ট, আলাদা করে আইডেন্টিফাই করা যায় না। ইন্টারন্যাশনাল যারা এক্সপার্ট আছে ওরা বলেন বর্তমান জিওপলিটিক্সে যখন কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে, ওটার পিছনে কোনো কারণ আছে, এটা পার্ট অফ এ বিগ প্ল্যান। যেমন আমি নিউজ পেপার অ্যানালাইসিশনে বলছি যে তোমাদের এই যে আমরা এখন এআই নিয়ে আগাচ্ছি বিভিন্ন দেশ, এই এআই এর সঙ্গে কিভাবে জ্বালানি রিলেশন আছে, এবং জ্বালানি নিরাপত্তা কিভাবে, এই যে যুদ্ধ মিডল ইস্টে এত অস্থিতিশীল পরিবেশ, যুদ্ধ, এগুলো ইন্ট্রোডিউস করছে, এই লিঙ্কটা দেখাইছিলাম। তাহলে বোঝা যাচ্ছে কি, আমি দেখছি যে না, এআই নিয়ে কম্পিটিশন, বাট এটার সঙ্গে কত কিছু লিঙ্কেজ। তাহলে এটা যে কোনো কিছু একটা ইভেন্ট, পার্ট অফ দ্য বিগ প্ল্যান, এটাকেই বোঝাচ্ছে আমার মোজাইক থিওরি। হ্যাঁ, আর অ্যাসিমেট্রিক টেপ মানে হচ্ছে গিয়ে যে তোমার অপ্রতিসমতা, ওই যে তোমার এখানে আবার সিকিউরিটি ডিলেমার কথা চলে আসে। যখন তুমি এই ধরনের ডিলেমা ক্রিয়েট করবে তখন একটা অ্যাসিমেট্রি ক্রিয়েট হবে। অ্যাসিমেট্রি মানে কি, যে আমার সাদৃশ্যতা নাই, আমার ব্যালেন্স নাই প্রপারলি। অস্ট্রেলিয়াকে যেখানে আমি আগে অত মানে থ্রেট মনে করতাম না, এখন তাকেও থ্রেট কাউন্ট করতে হচ্ছে। এটাকে বলা হচ্ছে যখন আমার ব্যালেন্স থাকছে না, ইমব্যালেন্স হচ্ছে, তখন একটা থ্রেট ক্রিয়েট হচ্ছে। ব্যালেন্স না বলেই এ চাচ্ছে এর ব্যালেন্সটা মিটিগেট করতে, এ চাচ্ছে এই ইমব্যালেন্সটা মিটিগেট করতে, দুইটা মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্লিয়ার এখন সবাই? তোমাদের কিন্তু যতটুকু ইজি করে পড়ানো দরকার চেষ্টা করছি, না বুঝলে বলবা। এবং আমার কাছে মনে হয় যে এর চেয়ে ইজি ওয়েতে বোঝানোটা টাফ। ওকে, ঠিক আছে, আমরা নেক্সটটাতে যাই। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা নিউজ আর্টিকেল। আর তোমরা কয়েকজনই রিপ্লাই করো, অন্যরা ক্লিয়ার তো। মানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে গিয়ে যে আমি ঘুমাচ্ছি, মানে আমার মনে নাই, চোখ ঘুম ঘুম, এই কারণে রিপ্লাই করছি না। আরেকটা হতে পারে আমি সবকিছু বুঝছি এই কারণে রিপ্লাই করছি না। আরেকটা হতে পারে আমি কিছুই বুঝছি না এই কারণে রিপ্লাই করছি না। সো আমি আশা করছি যে তোমরা বুঝছো বলে রিপ্লাই করছি না, রিপ্লাই করছো না। দেখো আবার, ক্যান দ্য এনপিটি সার্ভাইভ অ্যামিট গ্লোবাল ডিসঅর্ডার? এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, এইটা হচ্ছে আমাদের পারমাণবিক অস্ত্র নিয়ে একটা চুক্তি। বর্তমান যে গ্লোবাল ডিসঅর্ডার চলছে, অস্থিরতা চলছে, এটার মাঝখানে হচ্ছে গিয়ে এই নন প্রলিফারেশন ট্রিটি, পারমাণবিক অস্ত্র নিয়ে এটা কি সার্ভাইভ করবে নাকি করবে না, এটা নিয়ে হচ্ছে একটা আর্টিকেল আছে। ধরেন এটা নিয়ে আমরা আলোচনায় যাই, হোয়াট ইজ এর এভরিথিং, আমরা ক্লিয়ার হব। আহ তাহলে বৈশ্বিক কাঠামোগত অস্থিতিশীলতা বা গ্লোবাল ডিসঅর্ডার, এটার প্রেক্ষাপটে পারমাণবিক অপ্রসারণ চুক্তি বা এনপিটির গ্র্যান্ড বার্গেইন কিভাবে বর্তমান কার্যকারিতা হারাচ্ছে, যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার পারমাণবিক আধুনিকায়ন প্রতিযোগিতা কিভাবে এই চুক্তির প্রথম দ্বিতীয় স্তম্ভকে কাঠামোগত হুমকির মুখে ফেলছে, তা বিশ্লেষণ করুন। তাহলে এখানে প্রথমে হচ্ছে একটা চুক্তির কথা বলছে, এনপিটি চুক্তি। এটা আগে করা হয়েছিল, বর্তমান পার্সপেক্টিভে এই এনপিটি চুক্তির অবস্থা কি, অথবা এটা আদৌ টিকবে কিনা, এই জিনিসটা আমাদের থেকে বুঝতে চাচ্ছে। চল, 1970 সালে হচ্ছে গিয়ে একটা চুক্তি হয় যার নাম হচ্ছে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, বা
পারমাণবিক অপসারণ চুক্তি। এই চুক্তিটার মূল ভিত্তি কি ছিল, গ্র্যান্ড বার্গেইন কি ছিল? এটা ছিল যে এর অধীনে যেসব দেশের পারমাণবিক অস্ত্র নেই তারা নতুন করে অস্ত্র তৈরি করবে না, আর যেসব দেশের অস্ত্র আছে তারা ধীরে ধীরে নিরস্ত্রীকরণের পথে এগোবে। মানে পারমাণবিক অস্ত্র বলে আমার আলটিমেটলি কিছু থাকবে না। যাদের নাই এরা তো নতুন করে তৈরি করবেই না, আর যাদের অলরেডি আছে তারা ধীরে ধীরে এটাকে কমাই ফেলবে। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে গিয়ে আমাদের নন প্রলিফারেশন ট্রিটির মূল কনসেপ্ট 1970 সালে। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে বর্তমান গ্লোবাল যে কন্ডিশন বা সুপার পাওয়ার গুলো একে অপরের এগেনস্টে লড়ছে, এটার ফলে হচ্ছে এই যে আমার বার্গেইনের মাধ্যমে আমি একটা চুক্তি করছিলাম, এই জায়গাটা এখন দুর্বল হয়ে পড়ছে। কারণ এনপিটির প্রথম যে স্তম্ভ ছিল সেটা হচ্ছে নন প্রলিফারেশন, যে আমি নতুন করে উৎপাদন করব না। দ্বিতীয় স্তম্ভ ছিল হচ্ছে নিরস্ত্রীকরণ, ডিসআর্মামেন্ট, আমার কাছে যেটা আছে এটা আমি আর বাড়াবো না বা কমাই ফেলবো। কিন্তু যে কি দেখা যাচ্ছে বাস্তবে, পারমাণবিক অস্ত্রধারী বড় দেশগুলো অস্ত্র কমানোর পরিবর্তে এখন নিজেদের অস্ত্র ভান্ডার আরো শক্তিশালী করছে। ফলে যেটা হচ্ছে, আমার যেসব দেশ অপারমাণবিক ওরা তো ভয় পাচ্ছে। ওরা চিন্তা করছে যে ভাই তোমরা চুক্তি করলা, বললা হচ্ছে নতুন দেশগুলো যাতে তৈরি না করি, এখন তোমরাই তোমাদের ছিল আগে থেকে, তোমরা এখন আরো বাড়াচ্ছ। তাইলে তো ভাই আমার চুক্তির মাহাত্ম্যই কোথায়? বরঞ্চ তো এটা আমাদের ভয় ক্রিয়েট করতেছে। হ্যাঁ, বিশেষ করে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, এদের মধ্যে এখন যারো কম্পিটিশন ক্রিয়েট হয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তারা একাধিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। আবার চীন, ওরা এখন সবচেয়ে দ্রুতগতির পারমাণবিক সম্প্রসারণ কর্মসূচি, ইভেন বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে হচ্ছে ওদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 1000-এ গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, ভয়ানক অবস্থা, যে যার মতো বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউএসএও হচ্ছে গিয়ে প্রচুর ইনভেস্ট করছে। তাহলে আমরা দেখছি কি যে আমার একটা কম্পিটিশন ক্রিয়েট হয়ে গেছে ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, প্রতিরক্ষা সব সেক্টরেই। ফলে নিরস্ত্রীকরণ তো হচ্ছে না, বরঞ্চ নতুন অস্ত্র প্রতিযোগিতা ক্রিয়েট হচ্ছে। এই অবস্থায় সবাই প্রশ্ন তুলছে, বড় রাষ্ট্রগুলো যদি এমন করে তাহলে অন্য দেশগুলো কেন হচ্ছে অনুসরণ করবে না? হ্যাঁ, ফলে আমার এনপিটিটা পুরোটাই কিন্তু চ্যালেঞ্জের মুখে। তাহলে চুক্তির রক্ষক দেশগুলোই যখন অস্ত্র কমানোর পরিবর্তে আধুনিকরণের পথে হাঁটছে, তখন এনপিটির দীর্ঘমেয়াদী কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ছে। তাহলে আমার প্রথম শুরুতে যে বলা হচ্ছিল যে কিভাবে কার্যকারিতা হারাচ্ছে, তাহলে এটার উত্তর আমরা পেলাম। আমরা দেখলাম কি আমাদের বড় যে দেশগুলো আছে, ইউএসএ, চীন, রাশিয়া, এরা সবাই পারমাণবিক চুক্তিতে ইনভেস্ট করছে, পারমাণবিক অস্ত্রে ইনভেস্ট করছে। এটার ফলে আমার যে চুক্তির যে মূল শর্ত দুটো ছিল এগুলো পুরোটাই খেলো হয়ে গেছে, যেটা আমার উত্তেজনা আরো বৃদ্ধি করবে। হ্যাঁ, আহ শেফা, তোমার যেমন গত আলোচনায় কি বলেছিলাম যে বড় জোটগুলোর কার্যকারিতা হারাচ্ছে, বা আন্তর্জাতিক জোটগুলো যখন কোনো কিছু একটা বলে ওটা অনেকে এখন মানে না, যে যার স্বার্থ বিবেচনা করে। হ্যাঁ, জাতিসংঘের অবস্থায় দেখছো ওদের বারণ কয়জনই বা শুনে। ব্যাপারটা হয়ে গেছে এখন এরকম যে গ্লোবালি যে যার স্বার্থরা দেখতেছে, কেউ কাউরে কথা মানে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, সো এই কারণে আলটিমেটলি আসলে ওদেরকে শাস্তি দেওয়ার গ্রাউন্ডও ক্রিয়েট হয় না। কি করবে তুমি শাস্তি ইয়ে করে? হ্যাঁ, আলটিমেটলি যদি কোনো দেশ নিজেরা ক্যাপেবল হয়, শাস্তি দিয়েও, অর্থনৈতিক অবরোধ দিয়েও তুমি তাকে বেশি ঝামেলায় ফেলতে পারবে না। নূর বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা না কতটুকু। এখন বর্তমানে দেশগুলো হচ্ছে গিয়ে লাভের কথা চিন্তা করে অনেকেই। তারা চিন্তা করে যে নিজেদের ক্যাপাসিটি ডেভেলপ করব, কিন্তু যদি পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়ে যায় তখন আমাদেরও লস, ওদেরও লস। হ্যাঁ, সো এই কারণে ড্যামেজ এড়াই কতটুক নিজের লাভ উঠাই ফেলা যায়, মানে রিস্ক বেনিফিট রেশিও অনেকে হিসাব করে। সো সেই চিন্তা থেকে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নাও হইতে পারে। কিন্তু এখন যদি পরিস্থিতি আউট অফ হ্যান্ড চলে যায় তখন হয়তো আসবে। স্নায়ুযুদ্ধ চলছে কাইন্ড অফ এখন। হ্যাঁ, ধরো এমন যদি হয় যে কয়েকটা দেশ মনে করলো যে আমার কথা কেউই শুনছে না, আমি হুটহাট মারবো, যেমন ইরান।
ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে, ওরা চারিদিকে মারা শুরু করছে। এখন সিচুয়েশন যদি অন্যান্য অনেক দেশের ক্ষেত্রে এমন হয় যে শালার আমারে তোরা সব দিকে বাড়ি ফেলতেছিস, কেউ আমার পাশে নাই, আমিও কারো পাশে নাই, মারা শুরু করলো, তখন হচ্ছে গিয়ে ঝামেলা হবে। এটাই জাতিসংঘের ভিত্তি নেই, ওরাই দেখা যাচ্ছে কি অন্যদের তাবেদারি করতেছে। হ্যাঁ, তাহলে আমরা এনপিটির ব্যাপারটা কিছুটা বুঝলাম। চলো আবার আমরা আরেকটা প্রশ্নের দিকে যাই এটারই। ইরান এবং উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রেক্ষাপটে এনপিটির তৃতীয় স্তম্ভ পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি কিভাবে কৌশলগত লুপহোল বা স্ট্র্যাটেজিক লুপহোল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই কাঠামোগত দুর্বলতা প্রশমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিকল্প কৌশলগুলোর সীমাবদ্ধতা মূল্যায়ন করুন। এখানে বলছে এনপিটির তৃতীয় স্তম্ভের কথা। এনপিটি বলে যে যাদের অস্ত্র নাই তোমরা অস্ত্র বানাবে না, নন প্রলিফারেশন। এনপিটি বলে হচ্ছে ডিসআর্মামেন্টের কথা, তোমাদের যাদের অস্ত্র আছে তোমরা কমাবা। 3 নম্বরে তারা বলে পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি, তোমরা পারমাণবিক শক্তি ব্যবহার করো কিন্তু পিসফুলি, ভালো কাজে ব্যবহার করো, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করো, ভালো কাজে ব্যবহার করো, অস্ত্রের জন্য ব্যবহার করিও না। এখন আমাদের এই প্রশ্ন জানতে চাইছে, এই যে আমার থার্ড স্তম্ভটা, এইটা কিভাবে ইরান উত্তর কোরিয়া এরা লুপহোল হিসেবে ব্যবহার করছে, মানে এই তৃতীয় স্তম্ভের ফাঁক একটা আছে, একটা ফাঁক ফোকর আছে, এই ফোকরটা কিভাবে এরা ব্যবহার করছে এইটা জানতে চাইছে আমাদের কাছে। চলো যাই। তাহলে এনপিডি তৃতীয় স্তম্ভ হচ্ছে আমার শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার। এই নীতির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে বিদ্যুৎ উৎপাদন, গবেষণা এবং উন্নয়নের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। মানে তুমি পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করো কিন্তু এটা ভালো কাজে ব্যবহার করো। কিন্তু এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমার একটা ফাঁদে পরিণত হয়েছে। কিরকম ফাঁদ? কারণ আমার ভালো কাজ, মনে করো বিদ্যুৎ উৎপাদন, এই বিদ্যুৎ উৎপাদনের জন্য হচ্ছে আমার ইউরেনিয়াম প্রয়োজন। ইউরেনিয়াম আমি একত্র করব, ইউরেনিয়াম এনরিচ করব। সেম প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারছি। তাহলে একটা দেশ যখন ইউরেনিয়াম জমাচ্ছে তখন সে কি বিদ্যুৎ উৎপাদনের জন্য জমাচ্ছে নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য জমাচ্ছে? এইটা তো তুমি ধরতে পারবা না, অনেক সময় এটা আনক্লিয়ার থেকে যায়। ধরো তুমি বিদ্যুৎ উৎপাদনের কথা বলে ইউরেনিয়াম স্টক আনলা, কিছু বিদ্যুৎ উৎপাদনও করলা, বাট ডিপ ইনসাইড তুমি গোপনে অস্ত্র বানাচ্ছ, বোঝার কিন্তু উপায় নাই। ফলে কোনটা শান্তিপূর্ণ কোনটা সামরিক কর্মসূচি এটা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়। ইরানের ক্ষেত্রে এই জিনিসটা আলোচিত। ইরান দীর্ঘদিন ধরে দাবি করছে ওদের যে পারমাণবিক কর্মসূচি সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ওরা যেভাবে ইউরেনিয়াম এনরিচ করছে, ওদের পারমাণবিক অবকাঠামো সম্প্রসারণ করছে, পশ্চিমা দেশগুলো মনে করছে যে না, ওরা অস্ত্র বানাচ্ছে, খুব কাছাকাছি পৌঁছে গেছে অস্ত্র বানানোর। ফলে এনপিটির তৃতীয় স্তম্ভকে ব্যবহার করে কিভাবে একটা রাষ্ট্র সামরিক সক্ষমতার দিকে এগোতে পারে, ইরান হচ্ছে এটার গুরুত্বপূর্ণ উদাহরণ। মানে আমি চুক্তির মধ্যেও থাকলাম, আবার এটার ফোকরটা ব্যবহার করলাম। হ্যাঁ, উত্তর কোরিয়া আরো এক্সট্রিম। তারা প্রথমে এনপিটি সদস্য ছিল, তারা চুক্তি মানছে, পরে 2003-এ তারা বের হয়ে গেছে, বের হয়ে নিজেরাই পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করছে এবং সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালাইছে। এই ঘটনা দেখছে যে কোন রাষ্ট্র এনপিটির ভেতর থেকে প্রযুক্তি অর্জন করে পরবর্তীতে চুক্তি ত্যাগ করেও অস্ত্র তৈরি করতে পারে। মানে আমি প্রথমে একটা জোটের সঙ্গে ছিলাম থেকে আমি বলছি যে আমাকে প্রযুক্তিগুলো দেন, প্রযুক্তিগুলো দিলে আমি নিজেদেরকে ভালো কাজে ব্যবহার করব। পরে আমি প্রযুক্তি নিয়ে কি করলাম, বললাম যে আমি জোট মানি না, আমি বের হয়ে গেলাম। বের হয়ে এখন ওই প্রযুক্তিগুলোই আমি হচ্ছে নিজেদেরকে স্ট্রং করার কাজে অথবা পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজে ব্যবহার করতেছি। উত্তর কোরিয়া এই কাজটাই করছে। হ্যাঁ, তাহলে এই সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি করছে, বিভিন্ন সময় অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকির মতো কৌশল ব্যবহার করেছে। তারা ইরান, রাশিয়া বলো, উত্তর কোরিয়া বলো, ইউএসএ কি করে? ইউএসএ বলে যে তোমাদেরকে আমরা স্যাংশন দিলাম, অর্থনৈতিক ভাবে তোমরা নিষেধাজ্ঞা তোমাদের দিলাম, তোমরা তোমাদের টাকা পয়সা আমদানি রপ্তানি
এগুলোতে সহজে তোমরা করতে পারবা না, কারণ ইউএস এর আছে ডলার, ডলারের কারণে ওরা স্ট্রং, ডলারের বলে বলিয়ান হয়ে তারা অনেক কাজই করতে পারে, কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। তবে এসব পদক্ষেপে সীমাবদ্ধতা রয়েছে, কারণ সামরিক হামলা কোনো স্থাপনা ধ্বংস করতে পারলেও বৈজ্ঞানিক জ্ঞান বা প্রযুক্তিগত দক্ষতা ধ্বংস করতে পারে না। একইভাবে নিষেধাজ্ঞা অনেক সময় কাঙ্ক্ষিত ফল দেয় না। ধরো তুমি নিষেধাজ্ঞা দিয়েও কোনো দেশ যদি বাইপাস করে কাজ করতে পারে, ধরো তুমি রাশিয়াতে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউএসএ, ওরা কিন্তু অন্য দেশের মাধ্যমে ঠিকই ওদের জিনিসপত্র কিনছে, নিজেরা ডিরেক্ট কিনে নাই, তার লাভ হয় না অনেক সময়। আবার তুমি সামরিক হামলা করে হয়তো আমার নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিচ্ছ, বাট নলেজটা তো আমার রয়ে গেছে। আরেকটা বড় সমস্যা যে হচ্ছে যেটা যে দ্বৈত মানদণ্ডের অভিযোগ, ডাবল স্ট্যান্ডার্ড। কিরকম ডাবল স্ট্যান্ডার্ড? ইউএসএ পারমাণবিক অস্ত্রের কথা বলছে কিছু দেশের এগেনস্টে, কিন্তু তাদের বন্ধু যখন তোমার পারমাণবিক অস্ত্র নিয়ে ডিল করে তখন আবার সে কিছু বলে না। তাহলে এটা তো ভাই আমার ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে, হিপোক্রেসি হয়ে গেছে। এই কারণে একটা তাদের নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, আমাদের টেক হোম মেসেজ কি, যে আমার এনপিটির যে থার্ড যে লেয়ারটা, আমার বিশ্বকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুযোগ, এটা কিন্তু একই সঙ্গে অস্ত্র তৈরির সম্ভাবনাও তৈরি করে। তাই এই কাঠামোগত দুর্বলতা দূর করতে হলে যেটা দরকার, যে আন্তর্জাতিক সম্প্রদায়কে জ্বালানি চক্র এবং সংবেদনশীল প্রযুক্তির উপর আরো কার্যকর এবং সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে এটা যদি আমরা দূর করতে চাই, তাহলে এই ফোকরটা আমাকে ফিল আপ করতে হবে। তাহলে কেউ যখন আমার এরকম ভাবে ক্যাপাসিটেট করছে নিজেদের, কি কারণে করছে, কিভাবে করছে, এটার একটা ইন্টারন্যাশনালি আমাদের মানে মনিটরিং সিস্টেম আমাদের তৈরি করতে হবে, তখন গিয়ে হয়তো আমরা এটা করতে পারবো। তোমাদের কিছু প্রশ্ন আসছে, আমরা দেখি। হ্যাঁ, এটা বোঝার উপায় নাই, নিজেদের শান্তির জন্য বানাচ্ছে, ইয়েস, ব্যাপারটা ওরকমই। 35% এনরিচ করে 90% টেকনোলজি তো এক হবে না মেবি। হ্যাঁ, এইটা এক হবে না, কিন্তু আমি ধরো কাঁচামালটা স্টক করতেছি, তখন সামহাও আমি এটাকে কাজে লাগাতে পারবো। হ্যাঁ, ব্যাপারটা ওটাই। আহ হ্যাঁ, এটা অনেক চালাকি। সুমি দেবাশিস এরা বলছো যে বাংলাদেশ চাইলে হয়তো এটা করতে পারে, কিন্তু আমরা আসলে নিজেরাই তো ধরো এখনো পারমাণবিক যে বিদ্যুৎ, এটা আমাদের খুব দরকার। এই জায়গায় আমরা ক্যাপাসিটি হয়ে গেলে হয়তো পরে আমরা নিয়ার ফিউচার আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, তো বেশি করে অন্য দেশ তারাই এরা ধ্বংস হতে পারবে, নিজের নিজের ঝগড়া করে। হ্যাঁ, এটা আমাদের বড় দুর্ভাগ্য। তোমরা দেখবা হচ্ছে গিয়ে যে অন্যান্য দেশ যারা আছে, তারা পলিটিক্যাল গ্রুপগুলো নিজেদের মধ্যে মারামারি করে বা বিভিন্ন গ্রুপ করে মারামারি, বাট দেশের প্রশ্নে ওরা এক। বাট আমরা বাংলাদেশ এমন দেশ, দেশের পক্ষে আমরা আরো বহুধা বিভক্ত। পারলে আমরা দেশকে বিক্রি করে দেয়, একজন এক দেশের কাছে দেশকে বিক্রি করে দেয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঝামেলা। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের এনপিটির ব্যাপারটা ক্লিয়ার। নিউক্লিয়েশন পলিফারেশন ট্রিটি, এটা তিনটা স্তম্ভ কিভাবে গ্যাঞ্জাম ক্রিয়েট করতেছে ওভারঅল, জাপানের মতো। এস, ঠান্ডা থেকে নিজেদেরকে ক্যাপাসিটি বিল্ড করো। এনপিটি ডান, জি, দুজনের জি পেয়েছে, ওকে। তাহলে আমরা এবার আমাদের নেক্সট আর্টিকেলে যাই। 7টা বাজছে, আমি আর 10 মিনিটস দিব, একটা ইম্পর্টেন্ট টপিক কভার করে দিব। এটা হচ্ছে আমাদের ডি ডলারাইজেশন প্রজেক্ট সিন্ডিকেটের একটা রিপোর্ট। এটা গত মাসের মূলত মে 1 তারিখে হয়েছিল, কৌশিক বসুর লেখা। হ্যাজ ডি ডলারাইজেশন বিগিন? ডি ডলারাইজেশন গ্লোবাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল অ্যারেনাতে বহুল উচ্চারিত একটা ওয়ার্ড, ডি ডলারাইজেশন। এখান থেকে বিভিন্ন সময় প্রশ্নও আসে, আবার বিভিন্ন প্রশ্নে তুমি এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউসই করতে পারবা। এটা খুবই জরুরি বোঝাটা। চলো আমরা বুঝি এটা, হোয়াট ইজ ইট। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একতরফা সামরিক নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় কিভাবে বৈশ্বিক অর্থনীতিতে ডি ডলারাইজেশন বা ডলারের আধিপত্য পতনের কাঠামোগত ঝুঁকি তৈরি করছে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং মিত্রদের আস্থার সংকটের আলোকে এটি বিশ্লেষণ করুন। তাহলে আমার ডি ডলারাইজেশন বা ডলারের পাওয়ার কমা, আধিপত্য কমা, এটা নিয়ে আমাকে প্রশ্ন দিয়েছে। এবং
রানিং যে যুদ্ধ, অথবা আমরা যে দেখে আসলাম বিভিন্ন দেশ এখন ইউএস এর উপর আর আস্থা করতে পারছে না, এই জিনিসটা ওভারঅল কিভাবে ইম্প্যাক্ট ফেলছে। চলো আমরা ব্যাপারটা বুঝি। বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একটা আধিপত্য আছে। আমরা জানি যে ধরো গ্লোবালি সবচেয়ে স্ট্রং মুদ্রা যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের ডলার। এখন কেন ডলার এত স্ট্রং? কারণ এদের বৈশ্বিক আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং শক্তিশালী প্রতিষ্ঠানসমূহের বিশ্বাসযোগ্যতা। কারণ আমরা বিশ্বাস করছি যে যে কোনো কিছুই হোক, ডলার স্ট্রং থাকবে। পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি ডলারের উপরে ডিপেন্ডেবল, এটা দিয়ে তারা তাদের বিভিন্ন বিনিময় করে। এই কারণে হচ্ছে এটার যে গ্রহণযোগ্যতা, এটা সবসময় থাকবে, একটা আমাদের আস্থা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইউএস এর আগের যে মোড়লগিরি, তাদের যে বড় ভাইমূলক যে আচরণ, এটা এখন একতরফা হয়ে গেছে। তারা কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে এবং প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। এটার ফলে যেটা হচ্ছে যে আমার ডলারের উপরে যে আস্থা ছিল, ওইটা এখন নড়বড়ে হয়ে গেছে। এবং এই যে ডলারের আধিপত্য কমা, এটাকে আমরা বলছি ডি ডলারাইজেশন। তো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী সামরিক পদক্ষেপ এবং ইউএসআইডি, আমরা দেখেছি যে বাংলাদেশে ইউএসআইডির মতো প্রতিষ্ঠান যারা অনেক ফান্ডিং করতে, এগুলো বন্ধ হয়ে গেছে, এদের কার্যক্রম সীমিত হয়ে গেছে। এটা অনেক দেশের মধ্যে কিন্তু আমার উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান সংকটের ফলে আমার সবকিছুর দাম বেড়েছে, বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পেয়েছে। মানে দাম যখন বাড়ে ওভারঅল, আমাদের যে মুদ্রার মান, এটা তো কমে যায়। এবং এটা শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যে তা নয়, পুরো বিশ্বের মধ্যে এটা ছড়াই পড়ছে। এটার ফলে যেটা হয়েছে যে সবাই অসন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, যেমন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস, উনি ওপেনলি বলছে ইরান যুদ্ধকে যে এটা তো আমাদের যুদ্ধ নয়। মানে কি, যে তুমি একটা যুদ্ধ ক্রিয়েট করছো আর তোমার ওই যুদ্ধের কারণে আমাকে সাফার করতে হচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইলো? এটা তো আমাদের যুদ্ধ না। ওপেন মানুষজন এটা এখন এটা বলতেছে। তাহলে আমার যে বন্ধুরা ছিল, বন্ধুরা আমার উপর আস্থা হারিয়ে ফেলছে। এখন মিত্ররাই, আমার বন্ধুরাই যদি বিকল্প চিন্তা শুরু করে, তাহলে আমার গ্লোবাল কন্ডিশন কেমন দাঁড়ায়? অন্যরা কি ভাববে? আমার কাছের মানুষরাই তো ইউকের মতো বন্ধুই হচ্ছে আমার কথা আমার উপর বিশ্বাস রাখতে পারছে না। তখন যেটা হয়, যখন আমাকে মানুষজন আর ওই পজিশনে চিন্তা করবে না, চিন্তা করবে না যে বড় ভাই থেকে আমি আর কিছু পাইতে পারি, তখন সে বিকল্প চিন্তা করা শুরু করবে। এখন ডলারের বিকল্প চিন্তা কি হইতে পারে? যেমন শেফা বলল যে চায়না রাশিয়া বিকল্প মুদ্রায় বাণিজ্য করার কথা ভাবছে, তাহলে নিশ্চয় দেশগুলো এমন কারো দিকে তাকাতে চাইবে, অথবা বড় দেশগুলো চাইবে ডলার ছাড়া আমরা আমাদের নিজেদের মুদ্রাকে স্ট্রং করি। আমরাও চাই আমাদের মুদ্রাগুলো ডলারের মতো পজিশনে যাক, বিশ্ব আমাদের মুদ্রা দিয়েই বিনিময় করুক। কারণ যদি আমার মুদ্রাই পাওয়ারফুল হয়, আমার ইকোনমির জন্য লাভ। ধরো এখন মনে করো যে টাকা টাকা অনেক স্ট্রং হয়ে গেল, সবাই টাকার এগেনস্টে তোমার বিনিময় করতেছে, তখন কিন্তু আমার টাকার ভ্যালুয়েশন এমন লেভেলে পৌঁছাবে, তখন দেখবো যে আমি 1 টাকা দিয়েই সেই শায়েস্তা খান আমলের মতো অনেক কিছু কিনতে পারতেছি। তাহলে আমার ইকোনমি অনেক স্ট্রং হয়ে যায়, তাহলে বড় দেশগুলো তখন এইটার সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে ডলারের শক্তি ছিল কি? শক্তি ছিল বিশ্বাস। হ্যাঁ, যে অতীতে যদিও যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকট হয়েছে, ওদের ক্রেডিট রেটিং কমে গেছে, বিনিয়োগকারীরা ডলারের উপর বিশ্বাস রাখছিল। কিন্তু বৈশ্বিক নেতৃত্ব, তাদের নীতিগত ধারাবাহিকতা এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা ক্রমাগত যখন ক্ষয় হতে রয়েছে, তখন অনেক দেশ বিকল্প মুদ্রা ব্যবহারের দিকে ঝুঁকতে পারে। এই যে প্রবণতা, আমি বিকল্প মুদ্রার দিকে ঝুঁকছি, এটাকে আমি বলছি ডি ডলারাইজেশন। এই কারণে ডিডলারাইজেশনকে কেবলমাত্র অর্থনৈতিক ঘটনা হিসেবে দেখা যায় না, এটা শুধুমাত্র ইকোনমির সঙ্গে রিলেটেড কোনো কিছু না। এটার সঙ্গে পলিটিক্স জড়িত, জিও পলিটিক্স জড়িত, ওয়ার জড়িত, যার কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক আস্থার প্রশ্ন। যুক্তরাষ্ট্র যদি ওদের যে নীতি এখন তারা নিচ্ছে, হুঠাৎ যুদ্ধে জড়াচ্ছে, ওদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ইউএস এর মতো ফান্ডিং তারা বন্ধ করে দিচ্ছে, তাহলে দীর্ঘমেয়াদে ডলারের যে বৈশ্বিক আধিপত্য, সেটা আরো দুর্বল হবে। তাহলে আমার যত গ্যাপগুলো বাড়বে,
সামরিক অভিযান, মিত্রদের সাথে দূরত্ব, প্রাতিষ্ঠানিক অবক্ষয়, ডিডলারাইজেশন বা এদের আধিপত্য কমার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। তাহলে আমার যে প্রশ্নটা জানতে চেয়েছিল যে ডিডলারাইজেশন কিভাবে ইম্প্যাক্ট ফেলছে, অথবা বিভিন্ন যে গ্যাপ বা যুদ্ধ কিভাবে এটার সঙ্গে লিঙ্ক আপ করছে, আশা করি আমরা এটা বুঝাতে পারছি। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই, তারপর আপনাদের প্রশ্ন আমি দেখছি। নেক্সট প্রশ্নে বলছে যে ডলারের আধিপত্য হ্রাসের সুযোগ নিয়ে চীনা মুদ্রা রেনমিনবি কে বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত করার কৌশলগত সম্ভাবনা কতটুকু? প্রেসিডেন্ট শি জিনপিং এর 2024 সালের ঘোষণার আলোকে এই রূপান্তরের পথে মূলধন নিয়ন্ত্রণ বা ক্যাপিটাল কন্ট্রোলস এর তাত্ত্বিক এবং কাঠামোগত বাধা মূল্যায়ন করুন। এই প্রশ্নে জানতে চাইছে চীন এখন কি করবে। চীন কি ওদের মুদ্রা রেনমিনবিকে বৈশ্বিক কারেন্সিতে রূপান্তর করবে? যদি রূপান্তর করতে চায়, ওদের নিজেদের যে পলিসি, শি জিনপিং এর মূলধন নিয়ন্ত্রণ বা ক্যাপিটাল কন্ট্রোলের যে পলিসি, এই পলিসিটা রেমনেনবিকে হচ্ছে বৈশ্বিক কারেন্সি হিসেবে এস্টাবলিশ করার ক্ষেত্রে কি রকম বাধা ক্রিয়েট করবে, এটা নিয়ে আমাদের জানতে চাইছে এখানে। তাহলে এখন যখন ডলারের আধিপত্য নিয়ে প্রশ্ন উঠছে, রেনমিনবির নাম সামনে আসছে, কারণ চীন বহু বছর ধরে আসলে চেষ্টা করছে ওদের প্রভাব বাড়ানোর। হ্যাঁ, এখন তারা তাদের মুদ্রাকে যদি এস্টাবলিশ করতে পারে, তাহলে তারা অনেকাংশে আগায় যাবে। কিন্তু তোমার মুদ্রাকে এস্টাবলিশ করা মানে শুধু অর্থনৈতিক সঙ্গে রিলেটেড না, তোমার বিশ্ববাসী তোমার উপর আস্থা রাখতে হবে, আর্থিকভাবে তোমার ক্লিয়ার থাকতে হবে, এবং ইন্টারন্যাশনালি তোমার একসেপ্টেবিলিটি থাকতে হবে। এখন এটার পিছনে বাধাটা কোন জায়গায় কাউন্ট করছি আমরা, বা এই লেখক বলছেন, কৌশিক বাসু বলছেন যে শি জিনপিং 2024 সালে বলছে রেমনিনবির আন্তর্জাতিকরণের কথা। উনি বলেছেন যে একটা শক্তিশালী মুদ্রা গড়ে তুলবে যেটা রিজার্ভ হিসেবে কাজ করবে, এবং এটার মাধ্যমে চীন শুধুমাত্র ইকোনমিক্যালি না, তারা বিভিন্ন দিকে তাদের প্রভাব বৃদ্ধির কথা চিন্তা করছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কি কিন্তু? সবচেয়ে বড় বাধা হচ্ছে চীনের ক্যাপিটাল কন্ট্রোল বা মূলধন নিয়ন্ত্রণ নীতি। ওরা কি কি বলছে এই নীতিতে? ওরা বলছে, বা ইন্টারন্যাশনাল যে আমার থিওরি বলে, যে কোনো মুদ্রাকে যখন আমি বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে কন্ডাক্ট করতে চাইবো বা এস্টাবলিশ করতে চাইবো, আমার মুদ্রাকে কিন্তু সহজে কেনাবেচা করা যেতে হবে, অন্য মুদ্রায় রূপান্তর করা যাইতে হবে, এবং গ্লোবালি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ব্যবস্থা থাকতে হবে। তুমি ডলারের কথা চিন্তা করো, তুমি ডলার কিন্তু ইজিলি আমাদের বাংলাদেশে কিনতে পারবা, চ্যালেঞ্জ না, কিন্তু বিক্রি করতে পারবা। ইভেন তুমি ডলার দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আমি করি, আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কিনছি, আমি ডলারে পে করতে পারবো কার্ডের মাধ্যমে। তাহলে আমার রেমনিনবিকে ওই জায়গায় যাইতে হবে যে আমার ইজিলি সবকিছু করা যাবে। কিন্তু চীন এই জিনিসটাকে এখনো কন্ট্রোল করে, মুদ্রার ব্যাপারটাকে কিভাবে। তারা তোমার যে কোনো কিছু কেনা বেচা অথবা বিনিময়, এই জিনিসের উপর গভর্নমেন্ট কন্ট্রোল দিয়ে রাখছে। এখন তুমি যখন একটা জিনিসকে এভাবে কন্ট্রোল করে রাখবা, তখন ইজিলি কিন্তু তোমার যে মানি ফ্লোটা এইটা হবে না। দেখা যাবে কি পথে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হচ্ছে, অনেক কিছুই গ্যাঞ্জাম। হ্যাঁ, তো এই নিয়ন্ত্রণের ফলে তখন বিদেশি বিনিয়োগকারী বা কেন্দ্রীয় ব্যাংকগুলো তো রেমনিনবির উপর আস্থা রাখতে পারবে না, কারণ তারা তখন মাথায় থাকবে যে চীনের সরকার যদি প্রয়োজন মনে করে, তখন তো ভাই আমাদের মূলধনের উপর নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে। হ্যাঁ, এখন যদি ভাই বিধিনিষেধ আরোপ করে, তাহলে কি আমি এত ইনভেস্ট করব? করব তো না। ফলে রেমনিনবি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হলেও এখনো তাদের ডলারের মতো তারা যে রিজার্ভ সম্পদে পরিণত হতে পারে, ওই পজিশনে এখনো যায় নাই। ওটাতে যেতে হলে ইজি করে দিতে হবে ব্যাপারটাকে। এছাড়াও চীনের যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি যখন লিড দিব, তখন বাইরের দেশগুলো দেখবে যে আমার পলিটিক্যাল স্টেবিলিটি কেমন, এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন চীনের মধ্যে অনেক কিছুই গভর্নমেন্ট কন্ট্রোল করে। গভর্নমেন্ট কন্ট্রোল যে কোনো জায়গায় যেটা হয় যে তোমার পলিটিক্স বলো, ইকোনমিক্স বলো, গভর্নমেন্টের একটা হাত থাকে। এখন সবসময় যেটা ভালো কাজে ইউজ হবে ব্যাপারটা এরকম কিন্তু না।
এই ধরনের পরিপ্রেক্ষিতে বাইরের দেশগুলো আস্থা রাখে না। হ্যাঁ, তাহলে ডলারের বিকল্প হিসেবে ওদের অবশ্যই সম্ভাবনা আছে, স্ট্রং মুদ্রা বটেই, কিন্তু রাজনৈতিক ইচ্ছা বা অর্থনৈতিক শক্তি দিয়ে এটা সম্ভব না। মূলধন নিয়ন্ত্রণ এদেরকে শিথিল করতে হবে, আর্থিক খাতকে আরো ওপেন করতে হবে, বৈশ্বিক আস্থা অর্জন করতে হবে, তখন গিয়ে তারা ডি ডলারাইজেশনের জায়গায় ডলারের জায়গা তারা নিতে পারবে, যদিও এখনো সেখানে বহু পথ বাকি। ডি ডলারাইজেশন এবং এই জায়গায় রেমনিনবি কিভাবে রিপ্লেস করতে পারে, ক্লিয়ার আমরা? হ্যাঁ নাইলা, এটা রাইটলি সেইড, যে আসলেই এটা অনেকটা টাফ। হ্যাঁ, বিশ্বাসের জায়গাটা গ্রো করতে হবে। ই কারেন্সি করে রাখছে, এটাও বাধা, এটাও বাধা। যে আমার ধরো একটু পানি খাই। এটা কাছাকাছি, দেবাশিস যে প্রশ্ন করলেন এমএনবি আর হচ্ছে ইউয়ান, এটা কাছাকাছি, তবে হচ্ছে গিয়ে তোমার আহ যদি সূক্ষ্ম পার্থক্যটা বলি, তোমার মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি আর এদের একক হচ্ছে ইউয়ান। ধরো আমরা একক, তোমার কি বলি, টাকা, ধরো 1,000 টাকা, মানে 1,000টা কয়েন, ওরকম হিসাব করি না, মানে একদম ছোট এককটাকে বুঝায় আর কি ইউয়ান। যেমন ডলারের ক্ষেত্রে সেন্ট বলি, ব্যাপারটা ওরকম। ডি ডলারাইজেশন ক্লিয়ার, ডি ডলারাইজেশন ক্লিয়ার আমরা। তার চেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে 4টা ইম্পর্টেন্ট টপিক যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এইটা আমরা ক্লিয়ার ওভারঅল। যাক, ক্লিয়ার শুনে ভালো লাগলো। আমাদের 119 জন আছো এখন পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য।